হ্যালো স্টুডেন্ট, আমি জেএসসি চ্যানেলের পক্ষে নতুন একটি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা জানো এই কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এমনই একটা বিষয় বা টপিক যেটা আমরা যারা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি তাদের সকলের জন্যই ভীষণ ইম্পর্টেন্ট। তো আজকে আমরা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটিতে পৌঁছানোর আগে বা সেটিতে যাওয়ার আগে তোমাদের বলি, রিসেন্ট টেলিভিশন দেখে থাকো বা নিউজ দেখে থাকো, নিউজ পেপার পড়ে থাকো বা সোশ্যাল মিডিয়া দেখো, তাহলে দেখবে যে একটা বিল নিয়ে আলোচনা। আজকে আমরা সেই বিলটা নিয়ে আলোচনা করব যে হোয়াট ইজ এফসিআর বিল। এই এফসিআর এর বিলটা ঠিক কি, সরকার কেন আনছে এই বিলকে বা আইনকে, এর সুফল কি কি রয়েছে, এর কুফল কি কি রয়েছে সেটাও আমরা দেখব, এবং এই বিলটা কেন এত বিতর্ক হচ্ছে সেই পয়েন্ট অফ ভিউটাও আমরা বোঝার চেষ্টা করব। তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব। তো দেখো, আমরা আজকে এফসিআই বিল নিয়ে আলোচনা করছি। তো প্রথমে বিলটাকে আমরা কি করব, একটা সহজ উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো দেখো, একটা কিছু উদাহরণের কথা বলে আশা করি তোমরা সকলেই রিলেট করতে পারো। যেরকম আমরা যখন ছোট ছিলাম, কোনো আত্মীয়ের বাড়িতে গিয়েছি বা কোনো আত্মীয় হয়তো আমাদের বাড়িতে ঘুরতে এসেছে, তো যাওয়ার সময়তে কি হতো না, আমাদেরকে তারা কিছু পয়সা দিয়ে যেতেন বা টাকা দিয়ে যেতেন, যে হ্যাঁ এই টাকাটা যাতে আমরা কি করতে পারি, নিজেদের ইচ্ছা মতো কিছু কিনে খেতে পারি বা খরচ করতে পারি, সেই উদ্দেশ্যে। এইরকমটা আরো বেশি কখন হতো, এই পদ্ধতিটা আরো বেশি দেখা যেত যখন আমরা দুর্গাপুজোর পর ওই বিজয়া দশমী করতে যেতাম। অনেক বাচ্চারা অনেক কিছু মিষ্টি খেতে চায় না, তো তাদের হয়তো চকলেট কিনে খাওয়ার জন্য, লেস কুরকুরে এসব কিনে খাওয়ার জন্য বড়রা বা আত্মীয় যারা রয়েছে তারা কিন্তু টাকা পয়সা দেয়। তাই এই যে টাকা পয়সা দেওয়া হচ্ছে, সেই টাকা পয়সাটার হিসাব কে রাখবে? যখন আমরা ছোট থাকবো বা ছোট শিশুরা, তারা তো নিশ্চয়ই টাকা পয়সার হিসাব রাখতে পারবে না। তাহলে সে টাকা পয়সার হিসাব রাখবে কি, তার বাড়ির বড় যারা রয়েছে অর্থাৎ তার মা বাবা, এরা হিসাব রাখবে। স্পেশালি মায়েরা, যে কোথায় টাকাটা খরচ করলি, আদৌ লবণ কিনে খেলি কিনা, নাকি স্কুলে গিয়ে কাউকে বন্ধুদের টাকাটা দিয়ে দিলে নাকি হারিয়ে ফেললি, এই সমস্ত বিষয়ে খোঁজ খবর নিয়ে রাখতো আমাদের বাড়ির বড়রা বা মা। এরকম ভাবে কিন্তু জিনিসটা হয়ে থাকে। কিন্তু সেরকম ভাবে ধরে নাও আমাদের দেশে কি রয়েছে, তো অনেক এনজিও রয়েছে যেখানে কি করা হয়, গরিব বা দরিদ্র মানুষ যারা রয়েছে বা যাদের আসলে সাহায্য দরকার, তাদেরকে সাহায্য করার জন্য আর্থিক দিক থেকে বলো, তুমি চিকিৎসার দিক দিয়ে বা স্বাস্থ্যের দিক দিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করছো। তাদের তুমি হয়তো বর্ষাকালে তারা হয়তো বন্যায় ভেসে গিয়েছে, তাদেরকে তুমি খাবার পৌঁছে দিচ্ছ, অন্ন বস্ত্র এই সমস্ত কিছু তুমি একটা ভালো উদ্দেশ্যে এনজিও বানিয়েছো। তাহলে এনজিওটা তো আমাদের দেশের মধ্যেই রয়েছে। এবার এই যে এনজিও রয়েছে, সেই এনজিও গুলোতে যাকে তুমি সাহায্য করবে, কাদের সাহায্য করবে? সাধারণ দরিদ্র গরিব মানুষ যারা রয়েছে, যাদের কাছে সে অর্থ বা সম্পদ, সেই বলটা নেই, তারা নিজেরা নিজেদেরকে সমস্ত কিছু জিনিসপত্র অ্যাফোর্ড করে সে ওষুধ বলো, খাবার বলো নিতে পারে না, খেতে পারে না, তাদেরকেই তুমি সাহায্য করবে। তাহলে হতেই পারে যে দেশের বাইরে থেকে, বিদেশ থেকে কেউ তোমার এনজিও তে টাকা দান করবে। এই যে টাকাটা দান করলো, টাকাটা দান করার পরবর্তী ক্ষেত্রে তুমি যে টাকাটা কোথায় খরচ করলে, কিভাবে খরচ করলে, দেশের ভালো করার জন্য, অর্থাৎ সেই সকল মানুষদের তুমি আদৌ ভালো করছো যাতে দেশটা তোমার আরো উন্নত হয়, সমাজটা আরো উন্নত হয় সেই ক্ষেত্রে, নাকি তুমি দেশ বিরোধিতা করার জন্য ব্যবহার করছো, সমস্ত কিছু বিষয় কে দেখবে? অবশ্যই আমাদের সরকার দেখবে, কারণ আমাদের দেশ সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। ঠিক আছে, আমরা গণতন্ত্রের মাধ্যমে যে সরকার নির্বাচন করেছি, সরকার কি করছে, আমাদের দেশের প্রত্যেকটি খুঁটি নাটি আইন সমস্ত কিছু তারা দেখছে। তাহলে সেই আমাদের দেশের মধ্যে অবস্থিত একটা এলাকার যে এনজিও রয়েছে, যেখানে বাইরে থেকে প্রচুর আর্থিক অনুদান আসছে, সে অনুদানটা কারা দিচ্ছে, কোন উদ্দেশ্যে দিচ্ছে, এবং তুমি যখন ওই এনজিও প্রতিষ্ঠাতা,
বা এনজিওটাকে তুমি যখন পরিচালনা করছো, তাহলে সেই এনজিও তে যখন টাকাটা বাইরে থেকে আসছে, তুমি কোন খাতে খরচ করছো, কে তোমাকে টাকাটা পাঠাচ্ছে, এবং তুমি এই যে টাকাটা আদৌ কোনো ভালো কাজে লাগিয়ে দিচ্ছ কিনা বা ভালো কাজ করার উদ্দেশ্যেই ব্যবহার করছো কিনা, এই সমস্ত কিছু চেক করার জন্য সরকার যে আইন বা বিল পাস করার কথা বলছি, সেটাকেই আমরা বলতে পারছি কি এফসিআরএ বিল। এফসিআরএ এর ফুল ফর্ম কি হচ্ছে, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। তাহলে ওখান থেকে আমরা বলতে পারি কি, ফরেন মানে কি হচ্ছে বিদেশ, কন্ট্রিবিউশন মানে হচ্ছে অনুদান, এন্ড রেগুলেশন মানে হচ্ছে নিয়ন্ত্রণ। অর্থাৎ বিদেশ থেকে যে অনুদানটা আমরা পাচ্ছি, সেই অনুদানটা দেশের মধ্যে বিভিন্ন এনজিও যে সাহায্যগুলো পেয়ে যাচ্ছে, অর্থাৎ টাকার মাধ্যমে, সেই সাহায্যটা বা সেই অনুদানটা নিয়ন্ত্রণ করবে সরকার যেই আইনের মাধ্যমে, সেটাকেই আমরা বলছি এফসিআরএ অ্যাক্ট বা এফসিআরএ অ্যামেন্ডমেন্ট বিল। নেক্সট এবার আমরা দেখে নেব যে সরকার কেন এই বিলটিকে আনার জন্য মতামত দিচ্ছে বা সরকারের বক্তব্য কি এই বিলটি সম্পর্কে। সরকার কি বলছে যে প্রথমত যে তাদের এই যে আইনটির মাধ্যমে তারা যেটা বলছে যে বিদেশি অনুদানটাকে তারা নিয়ন্ত্রণ করবে, তার ফলে কি হচ্ছে, তারা সমস্ত রকম হিসাব রাখার কথা বলছে, যাতে কে দিচ্ছে, কোথায় দিচ্ছে টাকাটা, এবং কতটা মাত্রায় সেই যাকে দেওয়া হচ্ছে সে কতটা খরচ করছে, সবকিছু যদি হিসাব রাখবে, তার ফলে কি হচ্ছে, বাইরে থেকে যে টাকাটা আমাদের দেশে আসছে সেটার অপব্যবহার অবশ্যই কমবে, মানি লন্ডারিং কমবে, এবং দেশ নিরাপত্তা রয়েছে সেটা অবশ্যই বাড়বে। তো সরকার কি বলছেন যে এরকম অনেক সময় হতে পারে যে দেশের মধ্যে নানা রকম ঝামেলা বা নানা রকম ধরনের আন্দোলন জাতীয় কোনো ঘটনা সৃষ্টি করার জন্য অনেক সময় বাইরে থেকে বা বিদেশের যে অন্যান্য সংস্থা রয়েছে, তারা কি করতে পারে, আমাদের দেশের মধ্যে তারা আলাদাভাবে টাকা বা অনুদান দিতে পারে, যার ফলে দেশের মধ্যে থাকা কিছু মানুষকে তারা ভরে দিয়ে দেশের মধ্যে ঝামেলা সৃষ্টি করছে। তাহলে এই জিনিসটা যাতে না হয় বা দেশের মধ্যে যাতে কোনো রকম কোনো বিপদ না ঘটে দেশের নাগরিকদের জন্য, তাই সেই নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে এই বিলটাকে পাশ করার কথা বলছে সরকার। এবং এটাও বলছে যাতে এনজিও গুলো কোথা থেকে টাকা নিচ্ছে, অনুদান তারা কিভাবে নিচ্ছে, কোথায় তারা খরচ করছে, আদেও তারা ভালোর জন্য খরচ করছে নাকি তারা সেটাকে অপব্যবহার করছে, এই সমস্ত কিছু হিসাব স্বচ্ছভাবে রাখার জন্য সরকার এই বিলের পক্ষে তারা বক্তব্য রাখবে। এবার আমরা দেখে নেব যে এই বিলটি রয়েছে তার বিরোধিতা যারা করছেন বা যারা বিরোধী রয়েছেন এর পক্ষে নয়, তারা কি কি বলছেন। তো দেখো, আমাদের দেশ যেহেতু একটি গণতান্ত্রিক দেশ, সেখানে সরকার যেরকম তার কিছু মতামত দিচ্ছে, তার বিরোধিতা যারা করছেন তাদেরও কিছু মতামত রয়েছে। তাহলে এই বিল যারা বিরোধিতা করছেন তারা তারা কি বলবেন, অবশ্যই এই বিলের বিপক্ষে তারা কিন্তু মতামত দেবেন। তারা যেমন কি বলছে, বিদেশি অনুদান পেতে সমস্যা, যেহেতু বলা হচ্ছে যে বিদেশি অনুদান কোথা থেকে আসছে, কে টাকা দিচ্ছে, কতটা টাকা দিচ্ছে, কোথায় খরচ হচ্ছে, এত কিছু হিসাব রাখা হচ্ছে, হতে পারে যে বিদেশি অনুদান অর্থাৎ বিদেশ থেকে যারা টাকা দিত তারা হয়তো এত কিছু হিসাব নাও দিতে পারে, তাহলে সেক্ষেত্রে অনুদান পেতে গেলে সমস্যা হতে পারে এনজিও গুলোর। নেক্সট, শিক্ষা, স্বাস্থ্য, মহিলা উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন, অর্থাৎ যে ধরনের কাজগুলোর সাথে এনজিও যুক্ত হয়ে থাকে সেই ধরনের কাজগুলো ক্ষতিগ্রস্ত হবে, কারণ তারা যদি বাইরে থেকে টাকা না পায় বা তারা যদি সাহায্য না পায় আর্থিক ভাবে, যেটা অনেকাংশটাই বাইরে থেকে হয়ে থাকে, তো বিদেশের যে মোটা অনুদান আর্থিক দিক থেকে, সে অনুদানের ফলে কি হতো, এনজিও গুলো অনেক কাজ করতে পারতো। তাহলে এই কাজটা যখন দেখা যাচ্ছে সরকার সমস্ত ক্ষেত্রে একটা প্রপার হিসাব চাইছে, যদি সেটা সঠিকভাবে তারা না দিতে পারে, কারণ তাহলে কি হচ্ছে, এর ফলে যে কাজ তারা করতো, শিক্ষার দিক দিয়ে উন্নয়ন করা, স্বাস্থ্যের দিক দিয়ে মহিলাদের উন্নয়ন করা, বা গ্রামীণ প্রকল্প বা গ্রামীণ উন্নয়নের যে সকল প্রকল্পগুলো রয়েছে সেগুলো তুলনামূলকভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেটা বিরোধীরা একটা বলছে। আর কি বলছে, এনজিও স্বাধীনতা কমবে, অর্থাৎ এনজিও কি করে, স্বাধীনভাবে তার যে কাজগুলো রয়েছে সেগুলো করে থাকে। তাহলে এই সরকার যখন তাদের মাঝখানে এই সমস্ত কিছুর ক্ষেত্রে একটা অনুদানের ক্ষেত্রে বারবার যখন তাকে প্রশ্ন করছে, হিসাব চাইছে স্বচ্ছতার জন্য, তাহলে সেই ক্ষেত্রে বিরোধীরা এটা বলছে যে এনজিও স্বাধীনতা তুলনামূলক ভাবে কমবে, অর্থাৎ তারা স্বাধীনভাবে যে কাজটা কাউকে কৈফিয়ত দিয়ে না করার যে একটা কাজ, সেই কাজটা তুলনামূলক ভাবে হয়তো বাধাপ্রাপ্ত হতে পারে। এবার দেখো, আমরা
এই যে বর্তমানে যে টেলিভিশনে অর্থাৎ নিউজে বা সোশ্যাল মিডিয়াতে বা নিউজ পেপারে এই এফসিআর এর বিল সম্পর্কে আলোচনা দেখছি, সেটা কেন হচ্ছে, কেন হঠাৎ করে এই বিল নিয়ে এত বিতর্ক হচ্ছে, তো শুধু তো দেখো, প্রথমেই আমরা যদি এই বিলটা সম্পর্কে দেখি, এটা কবে এসেছিল, প্রথমে প্রণীত হয়েছিল কবে, 1976 সালে। তারপর 2010 সালে এটাকে সংশোধন করে কার্যকর করা হচ্ছে এবং 2020 সালে এটি আইনে পরিণত হয়েছে। তাহলে এখন আবার এটা আলোচনা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে যে আগে কি বলা হতো, আগের যে নিয়ম ছিল সেই অনুযায়ী যদি কোনো এনজিও সঠিকভাবে এফসিআর এর নিয়ম বা রুলস রেগুলেশন যদি না মানতো, তাহলে তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যেত, অর্থাৎ এফসিআর এর যে লাইসেন্স ক্যান্সেল হয়ে যেত। কিন্তু বর্তমানে বলা হচ্ছে, যদি ধরো কোনো এনজিও এই যে বিলটা পাস হচ্ছে বা এফসিআর এর বিলে সংশোধন করা হচ্ছে 2026 সালে, সেখানে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র ওই লাইসেন্সটাই যে ক্যান্সেল হয়ে যাবে সেটা না, তার সাথে সাথে কি হবে, সরকার সেই এনজিওতে কি করতে পারে, ভিজিট অথরিটি দিয়ে সেই এনজিওতে বাইরে থেকে যে সকল টাকা এসেছে বা অনুদান এসেছে সমস্ত কিছু তারা কিন্তু দেখাশোনা করে। যেরকম একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে, যে ধরো তোমার একটা নিজস্ব কোম্পানি রয়েছে, সেখানে ধরো কেউ ক্যাশিয়ার রয়েছে, সেই ক্যাশিয়ার ধরো তোমার টাকা পয়সার হিসাব সমস্ত কিছু রাখে। এবার বাইরে ধরো ক্যাশিয়ার কোনো অনিয়ম করেছে বা কোনো কারণে সে হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়েছে, তার মানে কি ওটাই যে তুমি ওই ক্যাশিয়ার যে তোমার কোম্পানি থেকে চলে গেল বা সে অনিয়ম করেছে বলে তুমি ছাড়িয়ে দিলে, তাহলে সেই সমস্ত টাকা তার কাছে থেকে যাবে? এরকমটা হবে না। তাহলে কি হবে, তুমি আলাদাভাবে সেটাকে দেখাশোনার ব্যবস্থা করবে বা ওই কোম্পানির যে হেড রয়েছে তাকে তুমি রাখবে। তাহলে ঠিক একই রকম ভাবে এই এনজিও গুলো যাদেরকে বলা হচ্ছে এফসিআর এর আইন মানতে, তারা যদি বর্তমানে এই আইনটা না মানে, তাহলে শুধু লাইসেন্সটি ক্যান্সেল হচ্ছে এরকমটা না, সেই এনজিওতে বাইরে থেকে যত প্রকারের অনুদান আসবে বিদেশ থেকে, যত প্রকারের সম্পত্তি যাই আসুক না কেন, সেটার সঠিকভাবে তত্ত্বাবধান বা দেখাশোনা কে করবে, সরকার থেকেই করবে। তাহলে এইগুলো হচ্ছে ওভারঅল এফসিআর এর অ্যামেন্ডমেন্ট 2026 বিল, যে বিলের মধ্যে আমরা আজকে আলোচনা করলাম যে এই বিলটি অ্যাকচুয়ালি অর্থ কি, কেন এটি বর্তমানে আলোচনা করা হচ্ছে, সরকার এর পক্ষে কেন রয়েছে এবং বিরোধীরা এক্ষেত্রে দ্বিমত কেন পোষণ করছে, কেন এখানে বিতর্ক হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করে নেব। এবং আজকে ভিডিওটি শেষ করার আগে তোমাদের জানিয়ে রাখি, আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমরা যারা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য পেইড ব্যাচ লঞ্চ করা হচ্ছে। এবং তোমরা যারা যারা এই পেইড ব্যাচে এনরোল করার জন্য ইন্টারেস্টেড, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের অ্যাডমিশন ওপেন রয়েছে এবং ক্লাসেস আগস্টের সেকেন্ড উইক থেকে স্টার্ট হয়ে যাবে। আরো বলে রাখি, যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাতে পারো যে এই ধরনের ভিডিও তোমাদের কাছে কতটা হেল্পফুল হচ্ছে, শেয়ার করবে বন্ধুদের সাথে এবং এই ধরনের আরো ভিডিওর আপডেটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।